সেকেন্ড চলে আসলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের এখান থেকে টেকনিক্যাল পজের কারণে। আশা করি আপনারা এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন যারা হচ্ছে পূর্ববর্তী লাইভে জয়েন ছিল। ক্লাসটা যদি আবার স্টার্ট হয়েছে তাদের কাছে মেসেজ পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট। এখন সবাইকে তো আর আসলে ইনবক্সে নক দিয়ে বলা যাবে না ক্লাস আবার স্টার্ট হয়ে গেছে, ক্লাস আবার স্টার্ট হয়ে গেছে। আমরা যে কাজটা করতে পারি, সবাইকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দিতে পারি। তাহলে আমি 10 সেকেন্ডের মতো সময় নিব। 10 সেকেন্ডে হচ্ছে সবাই মেনশন দিয়ে দেন ফ্রেন্ডদেরকে। সিঙ্গেল মানুষ বলে লাইভ কেটে যায়, আচ্ছা ঠিক আছে, ওকে মেনে নিছি। আচ্ছা, ফারজানা সুলতানা অল ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিই। ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই। অলরেডি 23 জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা যে পয়েন্টে ছিলাম, আমরা অ্যাকচুয়ালি সবাদ শোষণ এবং অবাধ শোষণের যে ধাপ, সেই ধাপগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম সবাদ শোষণের ধাপ কয়টি? সবাদ শোষণের ধাপ হচ্ছে 4টি। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র, চতুর্থ ধাপের নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। গ্লাইকোলাইসিস অর্থাৎ এই প্রক্রিয়ায় গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। সিস মানে হচ্ছে প্রক্রিয়া, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজকে বোঝাচ্ছে এখানে। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজকে ভাঙার প্রক্রিয়া। গ্লুকোজ ভেঙে এখানে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর সেই পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোগ করা, জারণ মানে ইলেকট্রন ছাড়ন বা অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন অপসারণ, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটাকে আমরা আদর করে পাইরুভেট নামেও ডাকি অনেক সময়। সেই পাইরুভেটের জারণের ফলে কি উৎপন্ন হয়? পাইরুভেটের জারণের ফলে এসিটাইল কুয়ে উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি এখানে প্রথমে এসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, তারপর একটা কোএনজাইম অ্যাড হয়, ঠিক আছে? সেই কোএনজাইম সিওএ, এটা এই কারণে এটাকে পরবর্তীতে আমরা বলি এসিটাইল কুয়ে। সেই এসিটাইল কুয়ে পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা চক্রের মাধ্যমে গিয়ে একটা চমৎকার অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এবং একজন ভদ্রলোক যার নাম হচ্ছে স্যার মুরগি কাকড়া, স্যার মুরগি কাকড়া মানে হচ্ছে স্যার হ্যান্স ক্রেপ, ঠিক আছে? তো স্যার হ্যান্স ক্রেপ, তার নামানুসারে এই চক্রের নাম দেওয়া হয়েছে ক্রেপস। আচ্ছা ঠিক আছে, মোরগ কাকড়া, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্রেবস চক্রে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, যার কারণে ক্রেবস চক্রকে আমরা অনেক সময় সাইট্রিক অ্যাসিড চক্র নামেও ডাকি। তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এরপর হচ্ছে অবাধ শোষণ। অবাধ শোষণে গ্লাইকোলাইসিস ঘটে এবং পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। আমরা অবাধ শোষণ সম্পর্কে এখানে একটু জানার চেষ্টা করব। অবাধ শোষণ সম্পর্কে এখানে একটু জানার চেষ্টা করব। অবাধ শোষণ সম্পর্কে আমরা এখানে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, অবাধ শোষণ। অবাধ শোষণের প্রথম ধাপের নাম কি? প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। সেম সবাধ শোষণের প্রথম ধাপের নামও কি ছিল? সবাধ শোষণের প্রথম ধাপের নামও ছিল গ্লাইকোলাইসিস। অবাধ শোষণের দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। 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 অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে দুইটা জিনিস তৈরি হইতে পারে, হয়তো ইথানল তৈরি হইতে পারে, নয়তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হইতে পারে। কি উৎপন্ন হইতে পারে? হয়তো ইথানল তৈরি হতে পারে, ইথানল তৈরি হতে পারে, নয়তো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। কি উৎপন্ন হতে পারে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইতে পারে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইতে পারে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইতে পারে। কি উৎপন্ন হইতে পারে? হয়তো ইথানল উৎপন্ন হইতে পারে, নয়তো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এবং এর বাইরে আরো এক ধরনের অবাধ শোষণ আছে। আরো এক ধরনের অবাধ শোষণ আছে, যে অবাধ শোষণকে আমরা অ্যাকচুয়ালি বলি ফার্মেন্টেশন বা গাজন। ফার্মেন্টেশন বা গাজন। ফার্মেন্টেশন বা গাজন। ফার্মেন্টেশন বা গাজন। যেমন এটার একটা উদাহরণ দিয়েছিলাম আমরা, ওই ভাত পচায় মদ বানানোর যে প্রক্রিয়া, অ্যাকচুয়ালি হচ্ছে প্রাচীনকালে যে অ্যালকোহল তৈরি করা হইতো, ঠিক আছে, ওল্ডেস্ট ফর্ম অফ বায়োটেকনোলজি বা প্রাচীনতম জীব প্রযুক্তি, বা হচ্ছে দই বানানো, দুধ থেকে দই বানানোর যে হচ্ছে কি বলা যায়, বাসা বাড়িতে আগের আমলে বা আগের সময়ে দুধ থেকে যে দই তৈরি করা হইতো, সেটাই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতিতে তৈরি করা হইতো। তাহলে এই হচ্ছে অবাধ শোষণ সম্পর্কিত ব্যাপার, এই হচ্ছে সবাধ শোষণ সম্পর্কিত ব্যাপার। তাহলে আমরা এখন প্রশ্ন সলভে চলে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2016-তে। রাজশাহী বোর্ড 2016-তে রাজশাহী থেকে কে কে আছেন? রাজশাহী বোর্ডের কে কে আছেন? কমেন্ট একটু শাউট আউট দিয়েন। রাজশাহী বোর্ডের কে কে আছেন? কমেন্ট একটু শাউট আউট দিয়েন। আমাদের প্রথম প্রশ্ন, সবাধ ও অবাধ শোষণের অভিন্ন ধাপ কোনটি?
অভিন্ন, ভিন্ন মানে ডিফারেন্ট, অভিন্ন মানে সেম, অভিন্ন মানে হচ্ছে সেম, অভিন্ন মানে হচ্ছে সেম। তো সবাত এবং অবাত শ্বসন দুই ধাপের মধ্যেই কোনটা আছে বলেন তো? দুই ধাপের মধ্যেই কোনটা আছে? অবাত শ্বসনের মধ্যেও গ্লাইকোলাইসিস আছে এবং সবাত শ্বসনের মধ্যেও কি আছে? গ্লাইকোলাইসিস আছে। তাহলে অবাত শ্বসন এবং সবাত শ্বসন, ঠিক আছে, এই দুইটারই অভিন্ন ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। তাহলে একের আনসার কি? একের আনসার হচ্ছে এ, একের আনসার এ। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ড 2021 সালে, ঢাকা বোর্ড 2021 সালে আসা, খুবই রিসেন্ট টাইমের প্রশ্ন, খুবই রিসেন্ট টাইমের প্রশ্ন। সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ কোনটি? আগের বার ভাতটা এভাবে খাওয়া হয়েছে, এবার ভাতটা এভাবে ঘুরে এভাবে খাওয়া হচ্ছে। আগের প্রশ্নে কি ছিল? অভিন্ন ধাপ কোনটা? সেম, এটা ঘুরে এইভাবে আসতে পারে। প্রথম ধাপ কোনটা? সবাত শ্বসন এবং অবাত শ্বসনের প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে। বা এখানে সবাত অবাত থাকবে না, শুধু এইটুকুও থাকতে পারে যে শ্বসনের অভিন্ন ধাপ কোনটি? শ্বসনের অভিন্ন ধাপ কোনটি? শ্বসনের অভিন্ন ধাপ কোনটি? আনসার সেমই হবে, গ্লাইকোলাইসিস। এবং এই প্রশ্নটা শুধু ঢাকা বোর্ড 2021 সালে আসছে বা রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, ব্যাপারটা এমন না। এই প্রশ্নটা রিপিটেডলি মেডিকেলে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও আসছে, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও বিভিন্ন সময় আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এইটুকু বুঝতে পেরেছি কিনা এটা আমরা একটু কমেন্টে জানাবো। এতক্ষণ পর্যন্ত যা পড়েছি এইটুকু আমরা বুঝতে পেরেছি কিনা এটা আমরা কমেন্টে জানাবো। এইটুকু সবাই ক্লিয়ার কিনা? কাজী সঞ্জয় ইসলাম, ওকে ফাইন, গুড টু নো দ্যাট। আচ্ছা, আমরা এখন চলে যাই হচ্ছে এটিপি তৈরি। এটিপিটা আসলে কিভাবে এখানে তৈরি হয়, এটিপিটা আসলে শ্বসনে কিভাবে তৈরি হয় অ্যাকচুয়ালি আমি যদি খুব সহজভাবে বলি, এটিপি এর পূর্ণরূপটা আসলে কি? এটিপি এর পূর্ণরূপ কি? এটিপির পূর্ণরূপ কি? এটিপির পূর্ণরূপ কি? এটিপির পূর্ণরূপ এই এ থেকে হচ্ছে এডিনোসিন, এ থেকে হচ্ছে এডিনোসিন, এডিনোসিন, এডিনোসিন। এই টি থেকে হচ্ছে, এই টি থেকে হচ্ছে ট্রাই, টি থেকে হচ্ছে ট্রাই। এই পি থেকে হচ্ছে ফসফেট, পি থেকে হচ্ছে ফসফেট। তো এডিনোসিন ট্রাইফসফেট, এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। এখন এই এডিনোসিন শব্দটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? এই এডিনোসিন শব্দটা অ্যাকচুয়ালি দেখেন আসছে এডিনিন থেকে। কি থেকে? এডিনিন থেকে, এডিনিন থেকে। এই এডিনিন মূলত এক ধরনের কি? এই এডিনিন হচ্ছে মূলত এক ধরনের পিউরিন ক্ষারক, মূলত এক ধরনের পিউরিন ক্ষারক। কি ক্ষারক? পিউরিন ক্ষারক বা নাইট্রোজেন বেস, পিউরিন ক্ষারক বা নাইট্রোজেন বেস, ঠিক আছে। এই এডিনিনের সাথে যদি কোনো সুগার, পেন্টোজ সুগার অ্যাড হয়, কি অ্যাড হয়? যদি কোনো পেন্টোজ সুগার অ্যাড হয়, যদি কোনো পেন্টোজ সুগার অ্যাড হয়, যেমন সাপোজ রাইবোজ, যেমন সাপোজ রাইবোজ অ্যাড হয়, যেমন সাপোজ রাইবোজ অ্যাড হয়, তখন আমরা এই যে এই এডিনিন প্লাস পেন্টোজ সুগার রাইবোজ, এই দুইটাকে আমরা বলতে পারি এডিনোসিন। এই দুইটা একত্রে হলে এটা কি হবে? এডিনোসিন হবে। কি হবে? এডিনোসিন হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা একটা এডিনোসিন, আমরা ধরে নিলাম এটা একটা এডিনোসিন, আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা এডিনোসিন, এডিনোসিন, ঠিক আছে, এডিনোসিন। এখন ফসফেট, PO4 3- ফসফেট, এই ফসফেটটা কিন্তু অজৈব অবস্থায় আছে। এখানে কি অবস্থায় আছে? অজৈব অবস্থায় আছে, কারণ এটার মধ্যে কোনো কার্বন নাই, কোনো হাইড্রোজেন নাই, কোনো কার্বন নাই, কোনো হাইড্রোজেন নাই। এখন এই ফসফেটটাকে যখন আমরা খুবই আন্তরিকতার সাথে যখন এই এডিনোসিনের সাথে অ্যাড করে দিব, তখন কিন্তু সে কি হয়ে যাবে? জৈব হয়ে যাবে। কারণ এডিনোসিন একটা জৈব যৌগ, এডিনোসিনের মধ্যে রাইবোজ বা সুগার আছে, সেখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। তো এডিনোসিনের সাথে এখানে একটা ফসফেট আছে, তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলবো? এডিনোসিন মনোফসফেট। এম মানে হচ্ছে কি? মনো মানে কি? এক। মনো মানে হচ্ছে কি? মনো মানে হচ্ছে এক, এডিনোসিন মনোফসফেট। তাহলে এই এডিনোসিন মনোফসফেটের সাথে যখন আমরা আরেকটা অজৈব ফসফেট আন্তরিকতার সাথে এখানে অ্যাড করে দিব, তখন এখানে ফসফেট কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, তখন যে যৌগটা তৈরি হবে তার নাম হচ্ছে এডিপি। এডিনোসিনের সাথে ডি মানে হচ্ছে ডাই, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডাই। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে দুই। তাহলে এখানে কয়টা ফসফেট আছে? দুইটা ফসফেট আছে, যে দুইটা ফসফেট আছে। আমরা যখন ঠিক আরেকটা ফসফেট এনে এই যে এইখানে অ্যাড করে দিব, তখন এই যে এডিপি, আগে ছিল এডিপির সাথে আমরা এখানে
আরেকটা অজৈব ফসফেট অ্যাড করতেছি, তখন এখানে কি উৎপন্ন হবে? অ্যাকচুয়ালি এটিপি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটা কি বলতেছি আমরা? অ্যাকচুয়ালি শক্তি। ঠিক আছে, আচ্ছা এটিপিটা এই যে এই ব্যাপারগুলো আমরা আমরা যখন সালোক সংশ্লেষণ পড়েছিলাম তখন আমরা অ্যাকচুয়ালি আলোচনা করেছিলাম। তো তারপর আমি এখানে আরেকবার দেখাইলাম। আচ্ছা, এখানে এনজাইমের ভূমিকা আছে, এনজাইমের ভূমিকা আছে। এটিপিএস, 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 ঠিক আছে, এটিপিএস এনজাইম। আমরা এবার দেখি 3টা কারণে অ্যাকচুয়ালি কোষের শক্তির প্রয়োজন হয়। এই যে শ্বসনে শক্তি উৎপন্ন হচ্ছে, কেন হচ্ছে? প্রয়োজনটা কি? শ্বসনে এই শক্তির প্রয়োজনটা কি? অ্যাকচুয়ালি বড় বড় জৈব অণু যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন, এইগুলা যদি তৈরি করতে হয় বা সিনথেসিস করতে হয় বা সংশ্লেষ করতে হয়, তখন আমাদের কি প্রয়োজন হয়? তখন আমাদের শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, বড় জৈব অণু বা বড় জৈব অণু মানে হচ্ছে ম্যাক্রোমলিকিউল, ম্যাক্রোমলিকিউল। বড় জৈব অণু মানে কি? ম্যাক্রোমলিকিউল। সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়ার জৈব অণু আয়ন মেমব্রেনের মধ্যে দিয়ে আদান প্রদান করা। আচ্ছা, আমরা জানি সক্রিয় ট্রান্সপোর্ট মানে হচ্ছে, সক্রিয় ট্রান্সপোর্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা আমরা খনিজ লবণ পরিশোষণের সময় পড়েছিলাম যে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিশোষণ, আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিশোষণে এটিপির প্রয়োজন হয়, এটিপির প্রয়োজন হয়। কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট বা নিষ্ক্রিয় পরিশোষণে এটিপির প্রয়োজন হয় না। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা দেখি কোষের অভ্যন্তরে বস্তুসমূহকে, যেমন ক্রোমোজোম, পেশি কোষে প্রোটিন, এদেরকে এই দিক ওই দিকে পরিচালনা করতে গেলে কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ করা, একটা জিনিস তৈরি করা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে আসছি গ্লাইকোলাইসিসে। কিসে চলে আসছি? গ্লাইকোলাইসিসে। দেখেন আমার বাম পাশে হচ্ছে চমৎকার একটা ছক আছে। আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই ছকটা মানে মেইনলি বোঝা। এবং এই গ্লাইকোলাইসিসের এই যে ছবিটা আছে, এই যে ছবিটা আপনার বইয়ের মধ্যে আছে, এই যে ছবিটা আপনার বইয়ের মধ্যে আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছক, এই যে ছবিটা, এটা আপনার সৃজনশীলের গ নাম্বার অংশে আসবে। শিউর শট, শিউর শট, শিউর শট সিকিউ এর গ নাম্বারে আসবে, সিকিউ এর গ নাম্বারে আসবে, সিকিউ এর গ নাম্বারে আসবে শিউর শট। এবং এনজাইম সহ পড়তে হবে, এনজাইম সহ, এনজাইম সহ পুরো ব্যাপারটা পড়তে হবে, পুরো ব্যাপারটা বুঝতে হবে। এটা পরীক্ষা আসবেই। তো আসেন আমরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা আসবেই পরীক্ষায়, শিওর শট বলে দিলাম। গ্লাইকোলাইসিস, সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে এই যে এখনো গ্লুকোজ ভেঙে, অ্যাকচুয়ালি এখনো গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এখনো গ্লুকোজ ভেঙে কয় অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এখনো গ্লুকোজে কার্বন থাকে 6টা, তাহলে পাইরুভিক অ্যাসিডে কার্বন থাকবে 3টা, কারণ 3 দুগুণে কত? 3 দুগুণে 6। ঠিক আছে, এই যে ধাপে ধাপে তৈরি হইতেছে, দেখেন গ্লুকোজ থেকে প্রথমে কি তৈরি হইতেছে? গ্লুকোজ থেকে তৈরি হইতেছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। দেন এখান থেকে ট্রাইওস, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব আমরা, ধাপে ধাপে চলে আসি। আচ্ছা দেখেন এখানে অ্যাকচুয়ালি কয়টা বিক্রিয়া আছে? কয়টা বিক্রিয়া আছে? 1 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া, 4 নম্বর বিক্রিয়া, তারপর যদি আমরা ধরি 5 নম্বর বিক্রিয়া, 6 নম্বর বিক্রিয়া, 7 নম্বর বিক্রিয়া, 8 নম্বর বিক্রিয়া, 9 নম্বর বিক্রিয়া। তাহলে গ্লাইকোলাইসিসের বিক্রিয়া আছে কয়টা? 9টা। গ্লাইকোলাইসিসের মোট বিক্রিয়া কয়টা? গ্লাইকোলাইসিসের মোট বিক্রিয়া হচ্ছে 9টা। গ্লাইকোলাইসিসের মোট বিক্রিয়া কয়টা? মোট বিক্রিয়া 9টা। মোট বিক্রিয়া কয়টা? মোট বিক্রিয়া হচ্ছে 9টা। মোট বিক্রিয়া কয়টা? 9টা। এই 9টার মধ্যে কয়টা একমুখী, কয়টা উভমুখী? কয়টা হচ্ছে একমুখী, কয়টা উভমুখী? দেখেন এই যে 1 নম্বর বিক্রিয়া একমুখী, তাহলে একমুখী বিক্রিয়া আমরা পাইলাম হচ্ছে 1 নম্বরটা। একমুখী বিক্রিয়া কোনটা পাইলাম? 1 নম্বর বিক্রিয়া পাইলাম, 1 নম্বর বিক্রিয়া পাইলাম। এরপর 2 নম্বর বিক্রিয়া উভমুখী, 3 নম্বর বিক্রিয়া আবার একমুখী, 3 নম্বর বিক্রিয়া আবার একমুখী। তাহলে 3 নম্বর বিক্রিয়া আবার একমুখী, 3 নম্বর বিক্রিয়া আবার একমুখী। তারপর দেখেন এই 3 নম্বর বিক্রিয়া একমুখী এবং একদম শেষে 9 নম্বর বিক্রিয়াটা একমুখী, 9 নম্বর বিক্রিয়াটা একমুখী। তাহলে 1, 3, 9 বাদে 1, 3, 9, 1, 3, 9, 139, 1, 3, 9 হচ্ছে একমুখী। বাদ বাকি যত বিক্রিয়া আছে সবগুলা কি? সবগুলা হচ্ছে উপমুখী। এটা এমসিকিউ আসবে, এটা এমসিকিউ আসবে যে গ্লাইকোলাইসিসের কয় নম্বর বিক্রিয়াটা অ্যাকচুয়ালি একমুখী না, কয় নম্বর বিক্রিয়াটা উপমুখী, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বর বিক্রিয়াতে চলে যাই, 1 নম্বর বিক্রিয়াতে চলে যাই। দেখেন বোঝার চেষ্টা করেন এবং আমরা এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব, এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব, কারণ এটা একটু জটিল, কারণ আমরা যেহেতু কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি অধ্যায়টা পড়ি নাই,
আমরা যেহেতু কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি অধ্যায়টা পড়ি নাই, যার কারণে এই চ্যাপ্টারটা হয়তো বুঝতে আমাদের একটু কষ্ট হতে পারে, যার কারণে আমরা একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবো এখানে। এক নম্বর বিক্রিয়া অ্যাকচুয়ালি কি ঘটতেছে আমরা দেখি। এক নম্বর বিক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হইতেছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হইতেছে। তাহলে গ্লুকোজে কার্বন কটা থাকে 6টা, গ্লুকোজে কার্বন কটা থাকে 6টা। তাহলে আমরা ধরে নিলাম এই যেটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজের 1 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 2 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 3 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 4 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 5 নম্বর কার্বন, এবং এটা হচ্ছে গ্লুকোজের 6 নম্বর কার্বন, গ্লুকোজের 6 নম্বর কার্বন। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্লুকোজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্লুকোজ, এটা অ্যাকচুয়ালি একটা গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ। তাহলে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, ঠিকঠাক আছে। এখন এই গ্লুকোজ থেকে আমাদের তৈরি করতে হবে কি, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে কি তৈরি করতে হবে, গ্লুকোজ থেকে তৈরি করতে হবে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই গ্লুকোজ থেকে আমাদের তৈরি করতে হবে কি, গ্লুকোজ 6 ফসফেট। তার মানে এই যে গ্লুকোজের 1 নম্বর কার্বন, এই যে গ্লুকোজের 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বন, এই 6 নম্বর কার্বনে, গ্লুকোজের এই 6 নম্বর কার্বনে একটা কি অ্যাড করতে হবে, একটা ফসফেট অ্যাড করতে হবে। গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা কি অ্যাড করতে হবে, ফসফেট অ্যাড করতে হবে। এখন এই ফসফেট কি আমি আমার মানে হচ্ছে পকেট থেকে এনে দিব, নাকি হচ্ছে আপনি আপনার পকেট থেকে এনে দিবেন? আমরা কেউ কিন্তু এই ফসফেট কারো পকেট থেকে দিব না, কারো বাসা বাড়ি থেকে এনে দিব না। এই ফসফেটকে জিমি ভাই দিবে নাকি তৌফিক দিবে? কেউ দিবে না। তাহলে এই ফসফেটটা অ্যাকচুয়ালি আসবে কোথা থেকে? এই ফসফেটটা আসবে এটিপি থেকে। কোন জায়গা থেকে? এটিপি থেকে। কোন জায়গা থেকে? এটিপি থেকে। কোন জায়গা থেকে? এটিপি থেকে। এই যে এখানে এটিপি আছে, কি আছে? এটিপি আছে। আমরা জানি এটিপি কে ভাঙলে কি পাওয়ার কথা, এটিপি কে ভাঙলে কি পাওয়ার কথা? এডিপি পাওয়ার কথা। কি পাওয়ার কথা? এডিপি পাওয়ার কথা, এবং একটা অজৈব ফসফেট পাওয়ার কথা। কি পাওয়ার কথা? অজৈব ফসফেট পাওয়ার কথা। এই অজৈব ফসফেটটাই, এই যে অজৈব ফসফেটটা, এই অজৈব ফসফেটটাই, এই অজৈব ফসফেটটাই হচ্ছে, এই অজৈব ফসফেটটাই হচ্ছে এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে। গ্লুকোজের কয় নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে? এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে। তখন এটা দেখতে কিরকম হবে? তখন এটা দেখতে হবে এরকম, অনেকটা দেখতে হবে এরকম, যেটা গ্লুকোজের 1 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 2 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 3 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 4 নম্বর কার্বন। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি, বেশি ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তখন এটা দেখতে কিরকম হবে? এরকম হবে। এটা গ্লুকোজের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এবং এটা হচ্ছে গ্লুকোজের 6 নম্বর কার্বন। তখন এই যে ফসফেটটা, এই ফসফেটটা এসে অ্যাড হয়ে যাবে গ্লুকোজের 6 নম্বর কার্বনে। এই যে গ্লুকোজের 6 নম্বর কার্বনে এই ফসফেটটা অ্যাড হয়ে যাবে, এই ফসফেটটা অ্যাড হয়ে যাবে। তখন এই যে এই কালো অংশটুকুর নাম কি? এই কালো অংশটুকুর নাম হচ্ছে গ্লুকোজ। এই কালো অংশটুকুর নাম কি? কালো অংশটুকুর নাম হচ্ছে গ্লুকোজ, 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 গ্লুকোজ। ফসফেট কয় নম্বর কার্বনে এসে অ্যাড হয়েছে? কয় নম্বর কার্বনে এসে অ্যাড হয়েছে? কয় নম্বর কার্বনে এসে অ্যাড হয়েছে? 6 নম্বর কার্বনে। 6 নম্বর কার্বনে 1 2 3 4 5 6। দ্যাটস ওয়াই এই জিনিসটার নাম কি হবে? গ্লুকোজ 6 ফসফেট। কি হবে? গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই যে এইভাবে আমরা 1 নম্বর বিক্রিয়া গ্লুকোজ থেকে কি পাই? গ্লুকোজ 6 ফসফেট পাই। এখন এই এনজাইমের নামটা বোঝার চেষ্টা করেন। এনজাইমের নামটা হেক্সোকাইনেজ কেন হইলো? এনজাইমের নামটা কেন হেক্সোকাইনেজ হলো বোঝার চেষ্টা করেন। এটিপিকে ভেঙে যখন এডিপি তৈরি করে ফসফেটটা মুক্ত করতে হয়, তখন যে এনজাইমের প্রয়োজনীয়তা হয়, সেই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। সেই এনজাইমের নাম কি? কাইনেজ। তাহলে আমরা একটা বেসিক জিনিস শিখলাম, কাইনেজ এনজাইমের প্রয়োজনীয়তা আমাদের কখন? কাইনেজ এনজাইমের প্রয়োজনীয়তা কখন? যখন আমরা এটিপিকে ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট তৈরি করে ফসফেটটাকে মুক্ত করব, তখন আমাদের কোন এনজাইমের প্রয়োজনীয়তা হবে? কাইনেজ এনজাইমের। এটা বেসিক, এটা মনে রাখতে হবে। এটা বেসিক, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বেসিক, মনে রাখতে হবে। এখন এই যে ফসফেটটা, এই যে কাইনেজের কাজ কিন্তু আমি বুঝাই দিলাম। কাইনেজটা মেইনলি কি করছে এখানে? কাইনেজটা মেইনলি এখানে এটিপিকে ভেঙে ফসফেটটাকে মুক্ত করছে। এখন এই ফসফেটটা কয় নম্বর কার্বনে গিয়ে যুক্ত হয়েছে? 6 নম্বর কার্বনে। ব্রাজিল কয়বার বিশ্বকাপ দিচ্ছে? 5 বার। তাহলে এটা ব্রাজিলের কয় নম্বর বিশ্বকাপ জেতার মিশন? 6 নম্বর বিশ্বকাপ জেতার মিশন। 6 মানে কি? 6 মানে হচ্ছে হেক্সা। যেহেতু 6 নম্বর কার্বনে এসে অ্যাড হইতেছে, দ্যাটস ওয়াই এই যে নামের আগে কি যুক্ত হবে? হেক্সো। কি? হেক্সো। দ্যাটস ওয়াই এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। আমরা এখনো পর্যন্ত কে কি মানে বুঝি নাই বলেন? এই যে হেক্সোকাইনেজ এনজাইম, এবং এই এনজাইমটার নাম আমাদেরকে জানতে হবে। এই এনজাইমের নামটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছিল। কাইনেজ হচ্ছে মূলত এক ধরনের এনজাইম যারা হচ্ছে এটিপিকে ভেঙে হচ্ছে এখান থেকে ফসফেটটা মুক্ত করে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা কাইনেজ অ্যাকচুয়ালি একটা
এনজাইমের গ্রুপ। কাইনেজ মেইনলি একটা এনজাইমের গ্রুপ। আমরা এটুকু বুঝতে পারছি? এটুকু বুঝতে পারছি কিনা? সবাই বুঝছে? আচ্ছা, সবাই বুঝতে পারছি, গুড, ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন 2 নম্বর বিক্রিয়াটা দেখেন। 2 নম্বর বিক্রিয়াটা কি? 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট থেকে কি উৎপন্ন হবে? 2 নম্বর বিক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট থেকে কি উৎপন্ন হবে? 2 নম্বর বিক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হবে। এখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের আইসোমার, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের আইসোমার বা সমানও। এইটা যদি বুঝতে চান আমরা আসেন বুঝে বুঝেই পড়ি, অসুবিধা নেই, বুঝে বুঝেই পড়ি। 8টার সময় জিমি ভাইয়ের ক্লাস, জিমি ভাইকে আমরা একটু পরে ক্লাস নিতে বলবো, কোনো অসুবিধা নেই। আমাদের গ্লাইকোলাইসিস 2 নম্বর বিক্রিয়াটা কি? এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের 1 নম্বর বিক্রিয়া। এটা গ্লাইকোলাইসিসের 1 নম্বর বিক্রিয়া, নাম্বার 1 রিঅ্যাকশন, নাম্বার 1 রিঅ্যাকশন, নাম্বার 1 রিঅ্যাকশন আমরা বুঝলাম। নাম্বার 2 নম্বর বিক্রিয়াটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে নাম্বার 2 রিঅ্যাকশন, নাম্বার 2 রিঅ্যাকশন, নাম্বার 2 রিঅ্যাকশন। নাম্বার 2 রিঅ্যাকশন কি লেখা আছে এখানে? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, 6 ফসফেট, 6 ফসফেট, 6 ফসফেট। আচ্ছা, এখানে একটা এনজাইমের নাম দেওয়া আছে, আমরা এনজাইমের নামটা পরে মানে ইউজুয়ালি বলি। এখন সবার আগে তো আমাদের গ্লুকোজটা দেখতে কীরকম, ফ্রুক্টোজটা দেখতে কীরকম, এগুলো আগে বুঝতে হবে। আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা আঁকার চেষ্টা করি। গ্লুকোজের যে সাধারণ সংকেত, গ্লুকোজের সাধারণ সংকেতটা কি? C6H12O6। তাহলে আমরা এটা একটু আঁকার চেষ্টা করি। এখানে কার্বন আছে কয়টা? 6টা। কার্বন কয়টা আছে? 6টা। তাহলে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। কার্বনের যোজন ইউজুয়ালি কত? কার্বনের যোজন ইউজুয়ালি হচ্ছে 4 4। এখন এই যে এখানে একটা কার্বন আমরা দিতেই পারি, কোনো অসুবিধা নেই, এখানে একটা কার্বন আমরা দিতেই পারি, ঠিক আছে? তাহলে এখানে এইভাবে 4 পূরণ করে দিতে হবে। এখন এখানে আমরা একটা H দিতে পারি, এখানে একটা H দিতে পারি, এখানে একটা OH দিতে পারি, ঠিক আছে? কারণ অক্সিজেনের যোজনী কত? 2, আরেক হাতে একটা হাইড্রোজেন রাখবে, অসুবিধা তো নাই। এখন এই যে এই দুইটা জিনিস আমরা এভাবে না রেখে, এই দুইটা জিনিস আমরা এই যে এই দুইটা হাইড্রোজেন এভাবে রাখবো না, ধরলাম এভাবে রাখবো না, এই দুইটা হাইড্রোজেন ধরলাম এখানে আমরা এভাবে রাখবো না, এভাবে রাখবো না, ঠিক আছে? এভাবে না রাখলে, এভাবে না রাখতে চাইলে আমরা CH2OH লিখতে পারি, কোনো অসুবিধা হয় না কিন্তু। কার্বনের যোজনী 4 কিন্তু পূরণ হয়েই যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে CH2OH ইউজুয়ালি লিখতে পারি, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। অনেক সময় দেখবেন হচ্ছে এটা মেয়েরা যখন হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে হচ্ছে শাড়ি পরে যখন সেলফি তুলতে যায়, তখন ইউজুয়ালি হচ্ছে সেই সেলফি অনেকটা হচ্ছে শাড়ির আঁচলটা মানে এলোমেলো, মানে কি বলে, এই দিক থেকে দেখলে এটা উল্টা দেখায়, ঠিক আছে? মিরর টাইপের যে ব্যাপার আর কি, পিকচার তুললে। তো দ্যাটস ওয়াই তখন এই যে এইখানে HOH এর ফ্যাক্টটা অনেকটা এইরকম, ধরেন এখানে OH আছে, এখানে H আছে, দেন ওই যে মিরর ইফেক্টের মতো, শাড়ির আঁচলের মতো, এই Hটা ধরেন এখানে চলে গেল, এই OHটা ধরেন এখানে চলে আসলো, এই OHটা এখানে চলে আসলো, এই Hটা এখানে চলে আসলো, এই Hটা এখানে চলে গেল, এই OHটা এখানে চলে আসলো। ব্যাপারটা ধরেন একটা এরকম। এখন আমরা যদি ধরি এখানে কার্বন কয়টা আছে? কার্বন কয়টা আছে? কার্বন কয়টা? Mg2+টা ভাই ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে? ম্যাগনেসিয়াম 2+, এটা এখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে, কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা আহামরি কোনো কিছু না। দেখেন এই যে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6, কার্বন 6টা আছে। হাইড্রোজেন কয়টা আছে? 2টা আর একটা 3টা, 3টা আর একটা 4টা, 4টা আর একটা 5টা, 5টা আর একটা 6টা, 6টা আর একটা 7টা, 7টা আর একটা 8টা, 8টা আর একটা 9টা, 9টা আর একটা 10টা, 10টা আর একটা 11টা। তাহলে শর্ট কয়টা আছে? শর্ট কয়টা আছে? একটা শর্ট আছে। তাহলে এখানে একটা CH বসাবো আমরা, একটা শর্ট আছে। অক্সিজেন এখানে কয়টা আছে? 6টা। আমাদের এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে অক্সিজেন শর্ট কয়টা? একটা। তাহলে আমরা এখানে একটা অক্সিজেন বসাই দিব, ঠিক আছে? এই যে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে হয়ে গেছে, ফ্যাক্ট গ্লুকোজ হয়ে গেছে এখানে। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এই জিনিসটা এইভাবে লিখবো না, এই জিনিসটা এইভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখবো, অন্যভাবে লিখবো। অন্যভাবে কীভাবে লেখা যেতে পারে? অন্যভাবে কীভাবে লেখা যেতে পারে? তাহলে আমরা সেম আবারও 6টা কার্বন দিয়ে দিই, এখানে 6টা কার্বন দিয়ে দিই, 1 2 3 4 5 6। CH2OH আমরা এখানে বসাইতে পারি, CH2OH আমরা এখানে বসাইতে পারি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আমরা এখন এখানে চাইলে যে কাজটা করতে পারি, এই যে সেম HOH, এই OHটাকে এখানে বসাই দিলাম,
এই এইচটাকে এখানে বসায় দিলাম, এই এইচটাকে এখানে নিয়ে গেলাম, এই এইচটাকে আমরা এখানে নিয়ে গেলাম, এই ওএইচটাকে এখানে নিয়ে আসলাম। দেখি এখন কি অবস্থা। 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন। হাইড্রোজেন 2টা আরেকটা 3টা, 3টার একটা 4টা, 4টার একটা 5টা, 5টার 2টা 7টা, 7টার 2টা 9টা, 9টা আর 2টা 11টা, 11টার একটা 12টা। হাইড্রোজেন কিন্তু ফিল আপ হয়ে গেছে 12 12, হাইড্রোজেন ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন অক্সিজেনের ব্যাপার দেখি। অক্সিজেন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, অক্সিজেন এখানে আছে 6টা, এখানে আছে 5টা। তাহলে এখানে একটা অক্সিজেন অ্যাকচুয়ালি শর্ট। তাহলে এখানে একটা অক্সিজেন বসাই দিলাম। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এই যে এখানে 2 দিয়ে দিলে সব কিছু ফিল আপ। এই যে এখানে 2 হয়ে যেতেছে, 2 2 4। কিন্তু এখন দেখেন এই যে গাঠনিক সংকেতটা আছে, এই গাঠনিক সংকেতের আণবিক সংকেত কিন্তু এইটা। এই যে গাঠনিক সংকেত আছে, এই যে গাঠনিক সংকেত আছে, এই গাঠনিক সংকেতের আণবিক সংকেত কিন্তু এই যে, এই গাঠনিক সংকেতের আণবিক সংকেত কিন্তু এইটা। তাহলে যেইখানে মেইনলি আমরা আরো একটু স্পষ্ট করে দেখাই, এইখানে কি মূলক আছে? এখানে আসে হচ্ছে কিটোন মূলক। কি মূলক? কিটোন মূলক। এইখানে কি মূলক আছে? এখানে আছে হচ্ছে অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। এই যে গঠনটা, এই গঠনের নাম হচ্ছে গ্লুকোজ। এই গঠনের নাম হচ্ছে গ্লুকোজ। এই যে গঠনটা, এই গঠনের নাম হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের কি? একে অপরের সমানু। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের কি? একে অপরের সমানু বা আইসোমার। সমানু বা আইসোমার। মনে রাখবেন আইসোবার নামের মধ্যে ব আছে, তাহলে বর সংখ্যা সমান, বাদ বাকি অন্য কিছু ভিন্ন। আইসোটোন নামের শেষে দন্তন্য আছে, নিউট্রন সংখ্যা সমান, বাদ বাকি সবকিছু ভিন্নতা আছে। আইসোমার মেরে চেহারার মানচিত্র চেঞ্জ করে দিছে। ঠিক আছে, অর্থাৎ আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। যাই হোক দেখেন, আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম, তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের আইসোমার। তাহলে গ্লুকোজ থেকে যদি কখনো আমরা ফ্রুক্টোজ বানাইতে চাই, তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের আইসোমার খুব ইজিলি হয়ে যাবে। তার মানে গ্লুকোজ থেকে যেমন ফ্রুক্টোজ বানানো যাবে, ফ্রুক্টোজ থেকেও ঠিক ইজিলি কি বানানো যাবে? গ্লুকোজ বানানো যাবে। কি বানানো যাবে? গ্লুকোজ বানানো যাবে। তাহলে আমাকে বলেন তো, এই বিক্রিয়াটা কি একমুখী হবে নাকি উভমুখী হবে? এই বিক্রিয়াটা একমুখী হবে নাকি উভমুখী হবে? উভমুখী হবে, কারণ এরা একে অপরের কি? সমানু। যেহেতু এখানে সমানু, তাহলে এখানে আইসোমারিজম বা সমানুকরণ বিক্রিয়া ঘটে। কোন বিক্রিয়া ঘটে? আইসোমারিজম বা সমানুকরণ বিক্রিয়া ঘটে। আমরা এনজাইমের নামকরণ 3 ভাবে করতে পারি। বিক্রিয়ার নামের শেষে আমরা কি করতে পারি? বিক্রিয়ার নামের শেষে আমরা এজ লাগাই দিতে পারি। কি লাগাই দিতে পারি? বিক্রিয়ার নামের শেষে আমরা এজ লাগাই দিতে পারি। তাহলে যেহেতু এখানে সমানুকরণ বা আইসোমারিজম বিক্রিয়া ঘটে, আইসোমারিজম যোগ এস, যে এনজাইমটা হবে সেই এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ। সেই এনজাইমের নাম কি? আইসোমারেজ। সেই এনজাইমের নাম কি? আইসোমারেজ। এখন আইসোমারেজ মেইনলি আইসোমারিজম বা সমানুকরণ বিক্রিয়াটা ঘটাইতেছে, গ্লুকোজকে ফ্রুক্টোজ বানাইতেছে। বাট এই যে এখানে ফসফেট রয়ে গেছে, গ্লুকোজের সাথে যে 6 নাম্বার কার্বনে ফসফেট রয়ে গেছিল, ঠিক আছে, এই যে এই ফসফেট তো এখানে নিয়ে আসতে হবে। যেহেতু ফসফেট এখানে নিয়ে আসতে হবে, তার মানে এনজাইমের মধ্যে ফসফেটের জন্য কি থাকা লাগবে? ফসফো থাকা লাগবে। কি থাকা লাগবে? ফসফো থাকা লাগবে। এখন এই এনজাইমটা অ্যাকচুয়ালি কাজ করছে কার উপর? গ্লুকোজের উপর। গ্লুকোজের উপর কাজ করে, গ্লুকোজ 6 ফসফেটের উপর কাজ করে এটাকে কি বানাইছে? ফ্রুক্টোজ 6 ফসফেট বানাইছে। তাহলে এনজাইমটা কার উপর কাজ করছে? গ্লুকোজের উপর কাজ করছে। তাহলে গ্লুকোজটা হচ্ছে এখানে সাবস্ট্রেট, দ্যাটস ওয়াই এখানে গ্লুকো শব্দটাও অ্যাড করে দিতে হবে। তাহলে এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে ফসফোগ্লুকোআইসোমারেজ। এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লুকোআইসোমারেজ। এবং এই বিক্রিয়াটা উভমুখী। আমরা কি বুঝতে পারছি কিনা এই বিক্রিয়াটা? এই লাইভ কি আটকে যাচ্ছে নাকি দেখো তো আবার? না, আবার আটকে যাচ্ছে, ছেলেমেয়েরা বলতেছে। আচ্ছা, আমরা কি বলতে পারি? ফসফোগ্লুকোআইসোমারেজ। কি বলতেছি? ফসফোগ্লুকোআইসোমারেজ। এইটুকু ক্লিয়ার কিনা বলেন। এবং এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এনজাইমের নামটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি কিনা ফসফোগ্লুকোআইসোমারেজ কিভাবে হলো এনজাইমের নাম? আমরা এইটুকু বুঝতে পারছি কিনা? 2 নম্বর বিক্রিয়াটা ক্লিয়ার কিনা? আমরা 2 নম্বর বিক্রিয়াটা ক্লিয়ার কিনা বলেন? 2 নম্বর বিক্রিয়াটা ক্লিয়ার কিনা? 2 নম্বর বিক্রিয়াটা সবাই ক্লিয়ার? তাহলে 1 নাম্বার অন রিঅ্যাকশন শেষ। হ্যাঁ, আইডিয়াল গ্যাস, এক্স্যাক্টলি। 2 নম্বর বিক্রিয়াটা সবাই ক্লিয়ার? আমরা
ওকে, টম হল্যান্ড ক্লিয়ার। আচ্ছা, ফসফোগ্লুকো আইসোমারেজ। সবাই এনজাইমের নামটা কমেন্টে লিখে ফেলেন তো, সবাই এনজাইমের নামটা কমেন্টে লিখে ফেলেন। ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের নামটা কমেন্টে লিখে ফেলেন। এখন আমরা কয় নাম্বার বিক্রিয়া পড়বো? 3 নাম্বার বিক্রিয়া। কয় নাম্বার বিক্রিয়া পড়বো? 3 নাম্বার বিক্রিয়া। তাহলে নাম্বার 3 রিঅ্যাকশন, নাম্বার 3 রিঅ্যাকশন নাম্বার 3, রিঅ্যাকশন নাম্বার 3 পড়বো। এখন আমরা রিঅ্যাকশন নাম্বার 3 পড়বো। প্রত্যেকটা রিঅ্যাকশন আমি পড়াচ্ছি এনজাইম সহ, কারণ আপনার জীবনে কাজে লাগবে। আমি বলি, আপনি যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে যাবেন বা ডেন্টালের ফার্স্ট ইয়ারে যাবেন, ফার্মাসিতে পড়বেন, বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন, তারপর হচ্ছে পাবলিক হেলথে পড়াশোনা করবেন, এই বোটানিতে পড়বেন বা জুলজিতে অনার্স করবেন, তখন আপনার এই গ্লাইকোলাইসিস টপিকটা থাকবে। এবং ট্রাস্ট মি, সেই মেটাবলিজম কার্ড যখন হবে, তখন আমি যেভাবে হচ্ছে আপনাকে এভাবে ভেঙে ভেঙে এনজাইম সহ পড়াই দিতেছি, এভাবে আপনাকে অনার্স লাইফেও পড়াবে না। আমি অন্তত পাই নাই, আমাকে হচ্ছে শিখতে হয়েছে অ্যাকচুয়ালি বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে, ইন্ডিয়ান খান একাডেমি সহ হচ্ছে দেশের বাইরের বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে। নিনজা নার্ড সায়েন্স আছে, তারপর হচ্ছে এগুলো মেডিকেল, ডক্টর নাজিবের মেডিকেল লেকচার দেখে শিখতে হয়েছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে যাতে আপনাদের এই গ্লাইকোলাইসিসটা আপনাদের ইন্টারমিডিয়েট লাইফেও ক্লিয়ার হয়ে যায়, এবং পরবর্তীতে হচ্ছে আপনারা যখন মেডিকেল লাইফে যাবেন বা ইউনিভার্সিটি লাইফে যাবেন, তখনও যাতে এই গ্লাইকোলাইসিস এরকম আপনাদের মুখস্থ না করতে হয়, যাতে এনজাইমগুলো ভেঙে ভেঙে আপনারা পড়তে পারেন। মেইনলি হচ্ছে আমি ডক্টর নাজিবের লেকচার থেকে অ্যাকচুয়ালি এটা মানে ইন্সপায়ার্ড, এইভাবে ভেঙে ভেঙে পড়ানোর জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত আসি এবার। এখন আমরা 3 নম্বর রিঅ্যাকশন পড়বো। তো 3 নম্বর রিঅ্যাকশনে আমাদের টার্গেটটা কি? 2 নম্বর রিঅ্যাকশন থেকে আমরা কি পাইছিলাম? ফ্রুক্টোজ 6 ফসফেট পাইছিলাম। কি পাইছিলাম? ফ্রুক্টোজ 6 ফসফেট পাইছিলাম বা ফ্রুক্টোজ 6 ফসফেট পাইছিলাম। তো 3 নম্বর রিঅ্যাকশনে আমাদের ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি বানাইতে হবে? ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট। তাহলে ফ্রুক্টোজের আণবিক সংকেতটা কি বলেন তো আমাকে? ফ্রুক্টোজের আণবিক সংকেতটা কি? ফ্রুক্টোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6, C6H12O6, C6H12O6। তাহলে ফ্রুক্টোজের মধ্যে কার্বন কয়টা আছে? 6টা আছে। কয়টা আছে? ফ্রুক্টোজের মধ্যে কার্বন কয়টা আছে? 6টা আছে। আচ্ছা শুনেন, আমি ডক্টর নাজিবের নাম বলছি এই কারণে, আপনি যদি এই মুহূর্তে ডক্টর নাজিবের লেকচার ফলো করা শুরু করেন ইন্টারমিডিয়েট লাইফে থেকে, তখন আপনি আরো পরিস্থিতি এলোমেলো করে ফেলবেন। আপনার বইয়ে ঠিক যতটুকু দেওয়া আছে ততটুকু পড়েন, যতটুকু দেওয়া আছে ততটুকু পড়েন, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আপনারা তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ফ্রুক্টোজের সংকেতটা এখানে আঁকতে চাই, তাহলে ফ্রুক্টোজের সংকেতটা কীরকম হবে? আমরা ধরে নিলাম এইটা হচ্ছে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে ফ্রুক্টোজের কার্বন। ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে কি থাকে? CH2OH থাকে, CH2OH থাকে। আচ্ছা, তারপর এটা হচ্ছে ফ্রুক্টোজের আরেকটা কার্বন, তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রুক্টোজের আরেকটা কার্বন, এটা হচ্ছে ফ্রুক্টোজের আরেকটা কার্বন, এটা হচ্ছে ফ্রুক্টোজের আরেকটা কার্বন। আচ্ছা, তারপর এটা হচ্ছে ফ্রুক্টোজের আরেকটা কার্বন CH2OH, আর এটা হচ্ছে অক্সিজেন ব্রিজ। আচ্ছা, আমাকে বলেন তো এখানে কয়টা কার্বন আছে? কয়টা কার্বন আছে? 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। তো এটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে ফ্রুক্টোজের মতো। ফ্রুক্টোজের মতো না, এটা অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ। এটা অ্যাকচুয়ালি কি? ফ্রুক্টোজ। তাহলে আমরা যদি এই যে দেখলাম এটা হচ্ছে ফ্রুক্টোজ, তাহলে ফ্রুক্টোজের এই যে 6 নম্বর কার্বন, এই যে 6 নম্বর কার্বন এখানে কি লাগানো আছে? ফসফেট লাগানো আছে। কি লাগানো আছে 6 নম্বর কার্বনে? এখানে ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে কি লাগানো আছে? ফসফেট লাগানো আছে। কি লাগানো আছে? ফসফেট লাগানো আছে। এখন আমাদেরকে এখান থেকে যে জিনিসটা বানাইতে বলছে, সেই জিনিসটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট। 6 নম্বর কার্বনে ফসফেট লাগানো আছে। এখন এই 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট আমাদের লাগাইতে হবে। 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট আমাদের লাগাই দেখাইতে হবে। 1 নম্বর কার্বনে একটা ফসফেট লাগাই দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি ইউজুয়ালি ফসফেট ভাঙার জন্য কোন এনজাইম দরকার হয়, প্রথমেই পড়ায় আসছি 1 নম্বর বিক্রিয়াতে। আমাকে বলেন তো কমেন্টে, আমি নাম বলবো না। ফসফেটটা অ্যাকচুয়ালি আসবে কোন জায়গা থেকে? এই যে জায়গা থেকে এটিপিটা ভাঙবে। এটিপিটা ভেঙে কি হবে? ADP প্লাস পিআই। এই যে অজৈব ফসফেটটা, এই অজৈব ফসফেটটা গিয়ে যুক্ত হবে কোন জায়গায়? এই যে গ্লুকোজের 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে। গ্লুকোজের 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে। এবং এই যে এইখানে ম্যাগনেসিয়াম আয়নটা হচ্ছে হেল্প করবে। না হেক্সোকাইনেস না, কাইনেস। হেক্সা মানে 6, হেক্সা মানে হচ্ছে 6 নম্বর কার্বনে যদি ফসফেট যুক্ত হয় তাহলে হেক্সোকাইনেস। আমরা তো এখানে শুধু ফসফেটটা বের করছি। তাহলে ফসফেট বের করতে, এটিপিকে ভেঙে ফসফেট বের করতে হলে যে এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হচ্ছে কাইনেস। সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে কাইনেস।
সেই এনজাইমের নাম কি? কাইনেস। আচ্ছা, তাহলে এখন 6 নম্বর কার্বনের আগে থেকে ফসফেট আছে, 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হইতেছে। তাহলে পরবর্তীতে এই যে এখান থেকে যে ফ্রুক্টোজটা তৈরি হবে সেটা দেখতে কিরকম হবে বলি। এই যে এই ফসফেটটা গিয়ে কোথায় যুক্ত হইতেছে? 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হইতেছে। কয় নম্বর কার্বনে যুক্ত হইতেছে? 1 নম্বর কার্বনে। কে যুক্ত হইতেছে? ফসফেট যুক্ত হইতেছে। দ্যাটস ওয়াই এনজাইমের নাম কি হবে? ফসফোকাইনেস। কিন্তু ফসফোকাইনেস, এখন এই ফসফোকাইনেস এনজাইমটা কার উপর কাজ করতেছে বলেন তো? এই ফসফোকাইনেস এনজাইমটা কার উপর কাজ করতেছে? কার উপর কাজ করতেছে বলেন তো? কার উপর কাজ করতেছে? গ্লুকোজের উপর কাজ করতেছে না ফ্রুক্টোজের উপর কাজ করতেছে? কার উপর কাজ করতেছে বলেন? ফ্রুক্টোজের উপর কাজ করতেছে। কার উপর? ফ্রুক্টোজের উপর। দ্যাটস ওয়াই এই পুরো এনজাইমের নাম কি হবে? ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস। তাহলে এই যে পরবর্তীতে এই ফ্রুক্টোজটা দেখতে কিরকম হবে? এটা 1 নম্বর কার্বন CH2OH, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা হচ্ছে 6 নম্বর কার্বন, এটা হচ্ছে অক্সিজেন ব্রিজ। 6 নম্বর কার্বনে আগে থেকেই তো ফসফেট ছিল। 6 নম্বর কার্বন, এই যে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। 6 নম্বর কার্বনে আগে থেকেই কি ছিল? ফসফেট ছিল। এই যে 1 নম্বর কার্বনে গিয়ে কে যুক্ত হয়েছে? ফসফেট যুক্ত হয়েছে পরবর্তীতে। তাহলে ফসফেট এখানে কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। যদি ফসফেট 2টা থাকে আমরা জানি বাই শব্দের মানে কি? বাই শব্দের মানে হচ্ছে 2। আর এই যে বিশ, এই বিশ শব্দের মানেও কি? বিশ শব্দের মানে হচ্ছে 2। ডাই শব্দের মানেও কি? ডাই শব্দের মানে হচ্ছে 2। তাহলে দেখেন এই যে ফ্রুক্টোজ 1 নম্বর কার্বনে ফসফেট, এই কারণে ফ্রুক্টোজ 1, ঠিক আছে। এই 6 নম্বর কার্বনে ফসফেট, এই কারণে 6, যেহেতু 2টা ফসফেট সেহেতু 20 ফসফেট। এভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি তৈরি হয়েছে? ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট তৈরি হয়েছে। এখানে কোন এনজাইম সহায়তা করছে? ফসফোফ্রুক্টোকাইনেস সহায়তা করছে, এবং এটা একটা একমুখী বিক্রিয়া। সবাই ক্লিয়ার কিনা বলেন? 3 নম্বর রিঅ্যাকশন ক্লিয়ার কিনা বলেন? 3 নম্বর রিঅ্যাকশন ক্লিয়ার কিনা আমাকে বলেন? 3 নম্বর রিঅ্যাকশন ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা ভাই, দাগানো বইয়ের PDF দিয়ে পড়াইলে পড়তে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, নোটেড। সবাই ক্লিয়ার কিনা বলেন? তাইজুল ইসলাম সাগর। আচ্ছা, তাহলে এনজাইমের নামটা সবাই কমেন্টে লিখে ফেলেন। এনজাইমের নামটা কমেন্টে সবাই লিখে ফেলেন। প্রভানাথ শিমু জিজ্ঞেস করতেছে তুমি কি শ্রীমঙ্গলের? আচ্ছা ওকে। রুবাইয়া মাহবুব ক্লিয়ার, নাহিদুল ক্লিয়ার, ফিরোজ ক্লিয়ার। আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা আমাদের 4 নম্বর বিক্রিয়াতে চলে যাবো এখন। কয় নম্বর বিক্রিয়াতে চলে যাব? 4 নম্বর বিক্রিয়াতে। কয় নম্বর বিক্রিয়াতে চলে যাব? 4 নম্বর বিক্রিয়াতে চলে যাব। আচ্ছা, কয় নম্বর বিক্রিয়াতে চলে যাব? 4 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাইছিলাম? ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট পাইছিলাম। তাহলে এই যে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট এখানে রয়ে গেছে। এখন ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট, চিন্তা করেন ফ্রুক্টোজের সংকেত কি ছিল? ফ্রুক্টোজের সংকেত ছিল হচ্ছে C6H12O6। আচ্ছা, এখন দেখেন এই ফ্রুক্টোজ ভেঙে এখানে কয়টা জিনিস তৈরি হইতেছে? দেখেন 2টা জিনিস তৈরি হইতেছে। কয়টা জিনিস তৈরি হইতেছে? 2টা জিনিস তৈরি হইতেছে। প্রথমে দেখেন এই যে গ্লিসারালডিহাইড তৈরি হইতেছে। তারপর দেখেন এখানে কি তৈরি হইতেছে? ডাইহাইড্রোক্সি এসিটোন তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? ডাইহাইড্রোক্সি এসিটোন তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? ডাইহাইড্রোক্সি এসিটোন তৈরি হইতেছে। গ্লিসারালডিহাইডে কার্বন কয়টা? 3টা। ডাইহাইড্রোক্সি এসিটোনে কার্বন কয়টা? 3টা। আমরা এটাকে সমানভাবে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, একটা জিনিস থেকে, একটা ফ্রুক্টোজ থেকে 2টা পদার্থ তৈরি হইতেছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে আসেন। 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এটাকে অঙ্কের মতো করে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা এখানে কি পাই? অ্যাকচুয়ালি চিন্তা করে আসেন তো, কি পাই আমরা? তুমি কি পাবো আমরা বলো তো? C3 হবে না? এখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে C3 হবে। এখানে 12 আছে, এখানে 2 আছে, H6 হবে। কি হবে? H6 হবে। এখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে কি হবে? O3 হবে। তাহলে এই যে গ্লিসারালডিহাইডের সংকেতটা হবে অ্যাকচুয়ালি C3H6O3। এই ডাইহাইড্রোক্সি এসিটোন
এইটাকেও আমরা লিখতে পারি C3H6O3। আচ্ছা শুনেন, আমরা একদম বেসিক ক্লাসে হচ্ছে বা এগুলো কি বইয়ে আছে, হ্যাঁ সেল কেমিস্ট্রি অধ্যায়ে আছে বা কোষ রসায়ন অধ্যায়ে আছে, বাট সমস্যা হচ্ছে এগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে পড়ানো হয় না, কারণ সময় খুবই কম, এবং তারপর হচ্ছে এগুলো পড়তে আপনাদের আগ্রহ নাই। মোট কথা হচ্ছে এইটা, আপনাদের কথা হচ্ছে আপনাদেরকে চমকপ্রদভাবে কেউ শর্টকাট যদি বলে দিতে পারে বা গল্প মানে গল্পের আকারে বা হচ্ছে যদি কোনো ট্রিক সূত্র ছন্দ দিয়ে বলে দিতে পারে, বাট অ্যাকচুয়ালি ছন্দ সূত্র দিয়ে তো আপনি উদ্ধার হইতে পারবেন না। এইগুলো হচ্ছে মেইন বেসিক, প্রত্যেকটা শব্দ আপনাকে তো ভাঙতে হবে, ভেঙে 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 পড়তে হবে। দ্যাটস দ্য ওয়ে। আপনি যদি ভেঙে 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 শব্দ ভেঙে পড়তে পারেন, তাইলে আপনার কাছে মনে হবে যে বায়োলজি, দ্যাটস মিনস দেয়ার ইজ এ লজিক ইন বায়ো। তো শব্দটাকে ভাঙতে হবে, ঠিক আছে স্যার? স্লাইড কই পাবো? আশা করা যাচ্ছে আজকে ক্লাসের শেষে স্লাইড পাবেন। আমি হচ্ছে স্লাইডটা এইভাবেই রাখবো, রেখে তারপর আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আজকে কথা দিলাম, আজকে ক্লাস শেষে স্লাইড দিব। আমার সামনে তুহিন বসে আছে, তুহিন অবশ্যই আপনাদেরকে স্লাইড প্রোভাইড করবে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত আসি। আমরা কার্বোহাইড্রেট বা শর্করা পড়ছিলাম, মনে করে দেখেন কোনো এক কালে কার্বোহাইড্রেট বা শর্করা পড়ছিলাম। কার্বো মানে হচ্ছে কার্বন, আর হাইড্রেট মানে হচ্ছে H2O, পানি। কোথাও যদি হাইড্রেট থাকে তার মানে H2O কে বোঝায়। তাহলে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CH2ON। এখন N এর মান এখানে 6 বসান। N এর মান 6 বসালে কত হয় তুহিন? N এর মান 6 বসাও তো। N এর মান 6 বসালে কত হয়? C6H12O6। যারা সাধারণত কার্বোহাইড্রেট তাদের নামের শেষে হচ্ছে উস থাকে। নামের শেষে কি থাকে? উস থাকে। যেমন সেলুলোজ, গ্লুকোজ, ফ্রুকটোজ, ল্যাকটোজ, ঠিক আছে? তারপর হচ্ছে আরো আছে, আপনারা চাইলে বলতে পারেন আর কি, অ্যামাইলোজ। যারা সাধারণত কার্বোহাইড্রেট তাদের নামের শেষের উচ্চারণটা কিরকম হয়? উজের মতো হয়। তাহলে কার্বন যেহেতু এখানে 6টা আছে, ব্রাজিলকে এবার বিশ্বকাপ দিচ্ছে 5 বার, ঠিক আছে? তাহলে এটা ব্রাজিলের কয় নম্বর বিশ্বকাপ জিতার মিশন? হেক্সা জিতার মিশন। দ্যাটস ওয়াই গ্লুকোজকে আমরা বলতে পারি হেক্সোস। কি বলতে পারি? হেক্সোস। কি বলতে পারি? হেক্সোস। যদি এখানে কার্বন 5টা হতো তাহলে কি বলতাম? পেন্টোস। পেন্টা মানে 5। এইখানে কার্বন কয়টা আছে বলেন তো? 3টা। দেখেন তো, এখানে যদি আমরা N এর মান 3 বসাইতাম তাহলে কি হইতো? C3 3 দুগুণে 6, H6, অক্সিজেন 3, O3। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ট্রায়োস। কি বলতে পারি? ট্রায়োস। কারণ ট্রাই মানে কি? 3। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ট্রায়োস বলতে পারি। কি বলতে পারি? ট্রায়োস বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আসলে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে C3H6O3, এটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করতেছি। C3H6O3। এখানে কার্বন কয়টা আছে? 3টা। কার্বন কয়টা আছে? 3টা। তাহলে 1টা, 2টা, 3টা কার্বন আছে। CH2OH আমরা এটা দিতেই পারি, কার্বনের জন্য 4 পূরণ হয়েছে। এখানে যদি আমরা OH দিই, এখানে যদি আমরা H দিই, দেন চিন্তা করেন 1 2 3, 3টা পূরণ হয়ে গেছে। 2টার একটা 3টা হাইড্রোজেন, 3টা 2টা 5টা। তাহলে হাইড্রোজেন শর্ট কয়টা? 1টা। এই যে একটা হাইড্রোজেন শর্ট, একটা অক্সিজেন, 2টা অক্সিজেন, আর একটা অক্সিজেন শর্ট, মানে 2টা অক্সিজেন আছে, এখানে 3টা আছে, তাহলে একটা অক্সিজেন দিতে হবে। এটা কি মূলক? এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। তাহলে এটাকে বলতে পারি আমরা গ্লিসারালডিহাইড। কি বলতে পারি? গ্লিসারালডিহাইড। কি বলতে পারি? কারণ এখানে অ্যালডিহাইড আছে, এটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। এটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড, কারণ এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। এটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। এখন এই সেম জিনিসটাকে আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। আসেন, C3H6O3। আসলে আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। এখানে কার্বন আছে 3টা, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। আমরা তো CH2H বসাই দিতে পারি, কার্বনের যদি 4 হয়। CH2H এখানেও বসাইতে পারি। তাহলে দেখেন কার্বন 1টা 2টা 3টা ফিল আপ হয়ে গেছে। হাইড্রোজেন 3টা 6টা ফিল আপ হয়ে গেছে। তাহলে অক্সিজেন 1টা আর 1টা, এখানে আছে কয়টা? 3টা। তাহলে একটা অক্সিজেন শর্ট। তাহলে আমরা এখানে একটা অক্সিজেন দিলাম, অক্সিজেন 3টা হয়ে গেল। এখন যোজনী তো ফিল আপ করতে হবে, যোজনী ফিল আপ করতেছি। এই যে যোজনী 2 দিয়ে ফিল আপ করলাম, অক্সিজেনের যোজনী 2। এখন এই যে জিনিসটা তৈরি হলো, এটার নাম কি? এটার নাম কি মূলক? এটার নাম হচ্ছে কিটোন মূলক। কি মূলক? কিটোন মূলক। দেখেন এখানে হাইড্রোক্সিল গ্রুপ কয়টা আছে? বলেন তো? 2টা।
এই যে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই যে আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, দ্যাটস ওয়াই এটাকে বলতে পারি আমরা ডাইহাইড্রোক্সি। কি বলতে পারি? ডাইহাইড্রোক্সি, যেহেতু দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, ডাইহাইড্রোক্সি। এবং এই গ্রুপের নাম কি? এই গ্রুপের নাম হচ্ছে কিটোন গ্রুপ। কি গ্রুপ? কিটোন গ্রুপ। কি গ্রুপ? কিটোন গ্রুপ। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন। এসিটোন নামটা কিসের মতো শোনায়? কিটোনের মতো শোনায়। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি এখন এই যে গ্লিসারালডিহাইড, এই যে গ্লিসারালডিহাইড আমি এখানে আঁকলাম, এই যে গ্লিসারালডিহাইড এখানে আমি আঁকলাম, গ্লিসারালডিহাইড এখানে আঁকলাম, এটার আণবিক সংকেত কি? এটার আণবিক সংকেত হচ্ছে C3H6O3। এই যে আমি এখানে ডাইহাইড্রোক্সি এসিটোন আঁকলাম, এইটারও আণবিক সংকেত কি? এটারও আণবিক সংকেত হচ্ছে C3H6O3। এটার আণবিক সংকেত কি? C3H6O3। বলে দুইটারই আণবিক সংকেত হচ্ছে C3H6O3, কিন্তু গাঠনিক সংকেত দেখেন ভিন্ন। গাঠনিক সংকেত দেখেন ভিন্ন, তার মানে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা আছে। এটাকে আমরা কি বলবো? সমাণু। কি বলবো? সমাণু। সমাণু মানে কি? আইসোমার। তাহলে এই যে গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন একে অপরের কি? একে অপরের সমাণু। একে অপরের সমাণু। একে অপরের কি? সমাণু বা আইসোমার। তাহলে গ্লিসারালডিহাইড থেকে ইজিলি ডাইহাইড্রোক্সি এসিটোন বানানো যাবে, এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ইজিলি কিসে কনভার্ট হয়ে যাবে? গ্লিসারালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। যেহেতু এরা একে অপরের সমাণু, তাহলে এখানে সমানুকরণ বিক্রিয়া ঘটে বা আইসোমারিজম বিক্রিয়া ঘটে। আমরা জানি বিক্রিয়ার নামের শেষে এজ লাগাইলে এনজাইম হয়ে যাবে। তাহলে আইসোমারিজম বিক্রিয়ায় কোন এনজাইম কাজে লাগবে? আইসোমারেজ এনজাইম কাজে লাগবে। কোন এনজাইম কাজে লাগবে? আইসোমারেজ এনজাইম কাজে লাগবে। কোন এনজাইম কাজে লাগবে? আইসোমারেজ এনজাইম কাজে লাগবে। সবাই এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন? এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার কিনা বলেন? আরেকটা না, ট্রায়োজ আইসোমারেজ না নাহিদুল? ট্রায়োজ আইসোমারেজ না? ট্রায়োজ আইসোমারেজ না, আইসোমারেজ জাস্ট। হ্যাঁ, ট্রায়োজ তো হচ্ছে তার মানে জেনেরিক নেম কাইন্ড অফ বলা যায়। এখন আমরা দেখেন, বোঝার চেষ্টা করেন। এই যে C3H6O3 যোগ C3H6O3, এই দুটোকে যদি আমরা যোগ করি, 3 3 6, এই যে 3 3 6, 6 6 12, 3 3 6, তাহলে আমরা এইটা পাবো কিনা বলেন? তাহলে এইটা মেইনলি কি ছিল? এই যে এটা কার সংকেত ছিল? এটা ছিল হচ্ছে মেইনলি ফ্রুক্টোজের সংকেত। ফ্রুক্টোজের সংকেত। তাহলে ফ্রুক্টোজকে ভাঙলে এই যে এরকম কি তৈরি হবে? ডাইহাইড্রোক্সি এসিটোন তৈরি হবে, এবং একটা পার্ট, এবং এই যে ফ্রুক্টোজকে ভাঙলে আবার এখান থেকে কি তৈরি হবে? এই যে এখান থেকে গ্লিসারালডিহাইড তৈরি হবে। গ্লিসারালডিহাইড তৈরি হয়েছে। কিন্তু এইখানে দেখেন ফ্রুক্টোজের সাথে কি লাগানো ছিল? ফ্রুক্টোজের সাথে কি লাগানো ছিল? দুইটা ফসফেট কিন্তু এখানে ফ্রুক্টোজের সাথে লাগানো আছে। দুইটা ফসফেট কিন্তু এখানে ফ্রুক্টোজের সাথে লাগানো আছে। কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে আছে এবং 6 নাম্বার কার্বনে আছে। 1 নাম্বার কার্বনে আছে এবং 6 নাম্বার কার্বনে আছে। 1 নাম্বার কার্বনে আছে এবং 6 নাম্বার কার্বনে আছে। 20 মানে এখানে কয়টা ফসফেট আছে? 2টা। কয়টা ফসফেট? 2টা ফসফেট। কয়টা ফসফেট আছে? 2টা ফসফেট আছে। 2টা ফসফেট আছে। তাহলে 2টা ফসফেট আছে। 2টা ফসফেটের এই গ্লিসারালডিহাইডের যে 3 নাম্বার কার্বন, গ্লিসারালডিহাইডের যে 3 নাম্বার কার্বন, গ্লিসারালডিহাইডের 3 নাম্বার কার্বন একটা ফসফেট চলে আসবে। গ্লিসারালডিহাইডের 3 নাম্বার কার্বন একটা ফসফেট চলে আসবে, যার কারণে এটা কি বলবো আমরা? 3 ফসফোগ্লিসারালডিহাইড। কি বলবো? 3 ফসফোগ্লিসারালডিহাইড। এবং এই যে আরেকটা ফসফেট আছে এখানে 6 নাম্বার কার্বনে যেটা ছিল, সেটা চলে আসবে এই ডাইহাইড্রোক্সি এসিটোনে। ডাইহাইড্রোক্সি এসিটোনে, তখন এটা কি বলবো আমরা? ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। বুঝছেন? অর্থাৎ এই ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটটা ভেঙে দুইটা জিনিস উৎপন্ন করবে। 3 ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন করবে, আর ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট তৈরি করবে। বুঝছেন? কারণ এখানে তো 2টা ফসফেট ছিল, ফ্রুক্টোজ থেকে 2টা যৌগ হইতেছে, 2টা ফসফেট একটা করে দুজনের সাথে চলে যাবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝছেন কিনা বলেন? আমার মনে হয় বুঝার কথা। আমি অনেক জটিল একটা টপিক, অনেক ভেঙে সহজভাবে বললাম। এরপর যদি কেউ না বুঝেন, আসলে আমার মনে হচ্ছে আপনার আবার রিপিট দেখা উচিত। আমি রিপিট বললে আপনার বুঝবেন না, ক্লাস শেষে রিপিট দেখেন, তাহলে হোপফুলি বুঝবেন। বা এটাকে এক্সামে আঁকতে হবে, বা এক্সামে আপনি এইটুকু আঁকবেন, আমি যে এইগুলো আঁকতেছি এইগুলো আঁকার দরকার নাই, এইগুলো আপনার বোঝানোর জন্য আমি আঁকতেছি। ঠিক আছে? আপনি জাস্ট এই মানে ছক নাকি দিয়ে আসছেন। আমি বলি আমার টিচিং কেরিয়ার ওই দিন সার্থক হবে যেদিন আমার কোনো স্টুডেন্ট এভাবে গ্লাইকোলাইসিস বুঝাইতে পারবে কাউরে বোর্ডে একে কোনো একটা ক্লাসে, ঠিক আছে, বা হচ্ছে অনেক বড় একটা অডিটোরিয়ামে, বা কোনো মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে, কোনো ইউনিভার্সিটির লেকচার গ্যালারিতে, যখন আমার কোনো স্টুডেন্ট হচ্ছে এইভাবে গ্লাইকোলাইসিস বা এর চাইতে আরও বা অ্যালডোলেস এনজাইম বলেন না, এই যে এখানে অ্যালডিহাইড ছিল, তো অ্যালডিহাইড ছিল, ওই অ্যালডোলেস। আচ্ছা যাই হোক, দেখেন আমি বলি, যখন ইউজুয়ালি
মানে বা এর চাইতে চমৎকারভাবে পড়াবে, তখন ওই দিন আমার টিচিং কেরিয়ার সার্থক অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এই লেকচারটা যখন পড়াইতেছি আমার কাছে মনে হইতেছে যে 74 জন এই মুহূর্তে লাইভে আছে, তো হচ্ছে এই 74 জন অ্যাকচুয়ালি পড়া বুঝতেছে, পড়ার মজা পাইছে, দ্যাটস ওয়াই পড়তেছে। এক্সামে কিভাবে লিখবো, এক্সামে কিভাবে লিখবেন? এক্সামে হচ্ছে এই যে বইয়ের মধ্যে আঁকা আছে না, এই বইয়ের মধ্যে যেভাবে আঁকা আছে এইভাবে লিখে দিবেন। বইয়ের মধ্যে যে চক্রটা আঁকা আছে শুধু এইটুকু এঁকে দিবেন, এইটুকু এঁকে দিবেন। এক্সামে অবশ্যই আপনি এইগুলো লিখবেন না, এক্সামে অবশ্যই যে এইগুলো লিখবেন না, এক্সামে অবশ্যই এইগুলো লিখবেন না। এক্সামে জাস্ট এই যে বইয়ের মধ্যে যে ছকটা দেওয়া আছে এই ছকটা এভাবে লিখে ফেলবেন, দ্যাটস ইট। আমি তো আপনাকে হচ্ছে মানে বোঝানোর জন্য হচ্ছে পড়াইতেছি, মানে দেখাইতেছি। ঠিক আছে? আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত আসি, আমরা পড়াশোনায় ফেরত আসি আবারও। আচ্ছা, আমাদের কয় নাম্বার রিয়াকশন শেষ হয়ে গেল? 4 নাম্বার রিয়াকশন শেষ হয়ে গেল, 5 নাম্বার রিয়াকশন শেষ হয়ে গেল। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এই যে এই ছবিটা কি সবাই দেখতে পারতেছেন, বইয়ের সাথে মিলাইতে পারতেছেন? এই ছবিটা কি সবাই দেখতে পারতেছেন কিনা, বইয়ের সাথে মিলাইতে পারতেছেন কিনা, এটা একটু কমেন্টে জানান। এই ছবিটা সবাই দেখতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, কমেন্টে একটু জানান। আচ্ছা দেখেন, আমি বলি, ব্যাপারটা বুঝে বলি। এইখানে শুরুতে কি ছিল? একদম শুরুতে ছিল গ্লুকোজ। দেন গ্লুকোজ ধাপে 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 ভেঙে ধাপে 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 ভেঙে কি উৎপন্ন হয়েছে? ধাপে 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 ভেঙে কি উৎপন্ন হয়েছে? 3 ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়েছে, ডাইহাইড্রোক্সিএসিটোন উৎপন্ন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ফসফোগ্লিসারালডিহাইডে কার্বন থাকে কয়টা? কার্বন থাকে 3টা। ডাইহাইড্রোক্সিএসিটোনে কার্বন থাকে কয়টা? কার্বন থাকে 3টা। গ্লুকোজে কার্বন থাকে কয়টা? গ্লুকোজে কার্বন থাকে 6টা, কার্বন থাকে 6টা। এই যে গ্লাইকোলাইসিস, সিস মানে ভাঙার মানে লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়? পাইরুভিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড, এই যে পাইরুভিক অ্যাসিড দেখেন, এই যে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 3টা। কারণ পাইরুভিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে CH3 CO COOH। ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে দেখেন, বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে গ্লুকোজে কার্বন আছে 6টা, এইটা ভেঙে 3 ফসফোগ্লিসারালডিহাইড হয়েছিল, এখানে কার্বন আছে 3টা। এই গ্লুকোজ থেকে দেখেন আবার ধাপে ধাপে এখানে ডাইহাইড্রোক্সিএসিটোন তৈরি হয়েছে, এখানে কার্বন আছে 3টা। তাহলে 3 আর 3 6 মিলছে কিনা? 3 আর 3 6 মিলছে কিনা? এখন এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে একবার পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, একবার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, এইখানে কার্বন থাকবে 3টা। এই চক্রটা আপনার দেখানো হয়েছে, এই চক্রটা আপনার দেখানো হয়েছে। কিন্তু এই ডাইহাইড্রোক্সিএসিটোন থেকেও কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে কার্বন থাকবে কয়টা? 3টা। তাহলে দেখেন তো, দিনের শুরুতে গ্লুকোজে কার্বন কয়টা ছিল? 6টা। দিনের শেষে এসে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হইলে 3 আর 3 কার্বন কয়টা থাকে? কার্বন 6টাই থাকে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, যেহেতু ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সিএসিটোন একে অপরের সমানও, তার মানে এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে বা গ্লিসারালডিহাইড থেকে যেভাবে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এই ডাইহাইড্রোক্সিএসিটোন থেকে একই ওয়েতে, অলমোস্ট একই ওয়েতে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তার মানে একটা চক্র আপনার দেখাইলে আরেকটা চক্র দেখানোর দরকার নাই, আরেকটা চক্র দেখানোর দরকার নাই। দ্যাটস ওয়াই আপনার বইয়ের মধ্যে এই চক্রের এই পাশ ফাঁকা রেখে দিছে, আপনার পরীক্ষার ফাঁকার মধ্যে মানে খাতার মধ্যে ফাঁকা রেখে দিবেন। বুঝছেন? পাইরুভিক অ্যাসিড এইখানে এখন উৎপন্ন হয়েছে, 3 কার্বন রয়ে গেছে, এইখান দিয়েও কিন্তু উৎপন্ন হয়েছে। যেহেতু গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সিএসিটোন একে অপরের সমানও, তার মানে এইখানে যে ওয়েতে উৎপন্ন হয়েছে এখানে একই ওয়েতে উৎপন্ন হবে, এই কারণে দেখায় নাই। বুঝছেন আপনারা? এটা বুঝছেন কিনা বলেন? বুঝে থাকলে একটু কমেন্টে লেখেন ওকে বুঝছি, বা ইয়েস অর ডান, এরকম একটা কিছু কমেন্টে লেখেন। তারপর আমরা 5 নম্বর বিক্রিয়াতে চলে যাব। হারি আপ। 3 ফসফোগ্লিসারালডিহাইড। আমরা খুব চমৎকার একটা জায়গাতে এই মুহূর্তে আসি। তার আগে আমাকে বলেন, আপনারা কি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগে পড়া স্টার্ট করছেন? অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগে পড়া স্টার্ট করছেন কিনা বলেন, এটা আমাকে একটু বলেন। অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগে পড়া স্টার্ট করছেন কিনা এটা আমাকে একটু বলেন।
যদি অর্গানিক কেমিস্ট্রি এবং হচ্ছে এন আইডিয়াল ক্লাস বলতেছে আপনার ক্লাস আগে মনোযোগ দিয়ে সেভাবে করি নাই, আজকে করতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, জেনে খুবই উপকৃত হলাম, আপনি আমার ক্লাস আগে মনোযোগ দিয়ে করেন নাই, আজকে করতেছেন। আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি যদি আমার ক্লাস করতে চান তাহলে আপনাকে ফুললি কনসেন্ট্রেট হয়ে আসতে হবে এবং ক্লাস লঙ্গার হবে। আমি তো ইউজুয়ালি হচ্ছে ছন্দসূত্র টিক্স শেয়ার করবো না, আপনাকে ধরে ধরে ভেঙে ভেঙে পড়াবো, এরকম ধৈর্য খুব কম মানুষের থাকে। দ্যাটস ওয়াই আমি প্রেফার করি হচ্ছে এটা যে আমার ক্লাস অ্যাকচুয়ালি সবার জন্য না, যারা অ্যাকচুয়ালি বুঝে বুঝে পড়ে পড়ে শিখতে চাও তাদের জন্য আমার ক্লাস। আর যারা মনে করো যে এক রাতে বায়োলজি পড়ে মানে উদ্ধার হয়ে যাবা, ওয়ান শট ক্লাস দেখে এটা দেখে, তাইলে আমার ক্লাস হচ্ছে আমি বলবো যে আমার ক্লাস না দেখাটাই হচ্ছে বেটার, ঠিক আছে? আচ্ছা যোগাযোগ খুব ইজি, আর হিমেলের লেকচার দেখতে পারো। তারপর হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে আগে করা আছে, হাসানা নামের লেকচার দেখতে পারো, ঠিক আছে? যোগাযোগ খুবই মানে হিমেলের লেকচার আমি পার্সোনালি হচ্ছে প্রেফার করবো, হিমেলের লেকচার দেখতে পারো। দেখো এইদিকে দেখো, 10 মিনিট স্কুলের আমাদের ইউটিউব মানে হচ্ছে চ্যানেলেও আছে, সেখান থেকে দেখতে পারো। আমরা পড়াশোনায় চলে আসি। ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড, এটা কি হইল তহিন? ফসফোগ্লিসারালডিহাইড এটা কি অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালডিহাইড। এটা অ্যাকচুয়ালি কি? অ্যালডিহাইড। এটা অ্যাকচুয়ালি কি? অ্যালডিহাইড। ফসফোগ্লিসারালডিহাইড থেকে আমাদের এখন কি বানাইতে হবে? গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড থেকে আমাদের এখন কি বানাইতে হবে? গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড থেকে আমাদের এখন বানাইতে হবে গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারালডিহাইড থেকে আমাদের এখন কি বানাইতে হবে? গ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড কি? গ্লিসারিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড না লিখে আমি বলিস জৈব অ্যাসিড লিখে ফেলি, জৈব অ্যাসিড লিখে ফেলে আর ইজিয়ার হবে, জৈব অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। আচ্ছা এটা বেসিক ট্রিক বলি, আচ্ছা আমি কেন হাসছি এটা বললাম না। কার্বনিল, কার্বনিল মানে হচ্ছে এখানে অ্যালডিহাইড আছে এবং কিটোন আছে। আমি তো অ্যাকচুয়ালি বায়োলজি পড়াই, বাট মানে আমি মানে হচ্ছে নিজেকে বায়োলজি টিচার হিসেবে পরিচয় দেওয়ার চাইতে হচ্ছে সায়েন্সের টিচার পরিচয় দিতে হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? আই ওয়ান্ট অ্যাকচুয়ালি এক্সপ্লেন সায়েন্স। এখানে বায়োলজি আলাদা না, ফিজিক্স আলাদা না, কেমিস্ট্রি আলাদা না, ম্যাথ আলাদা না, মানে দ্যাটস অল অ্যাবাউট সায়েন্স অ্যাকচুয়ালি। আচ্ছা কার্বনিলের মধ্যে অ্যালডিহাইড আছে এবং কিটোন আছে, কিটোন আছে। আচ্ছা অ্যালডিহাইড এবং কিটোন একে অপরের সমান হয়। অ্যালডিহাইড এবং কিটোন একে অপরের কি? অ্যালডিহাইড এবং কিটোন একে অপরের হচ্ছে সমানুবা আইসোমার, সমানুবা আইসোমার, ঠিক আছে? সমানুবা আইসোমার। এখন দেখেন আমি আপনাকে হচ্ছে ইন শর্টে পড়াই। অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, অ্যালকোহলকে যদি আমরা কি করি? জারণ করি, তাহলে আমরা পাবো অ্যালডিহাইড। কি পাবো? আচ্ছা জিমি ভাই কিছুক্ষণ আগে বলছে সুন্দর করে লিখতে, আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আমরা যদি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, আমরা কি পাবো? অ্যালডিহাইড। কি পাবো? অ্যালডিহাইড। আচ্ছা কি করলে? জারণ করলে। অনেকে এখানে জাইমান অক্সিজেন বসাবে আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা তো অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি, আমি একটা মানে হচ্ছে ফ্লো চার্ট দিচ্ছি, আশা করি এটা আপনারা ক্লাস 9-10 থেকে জানেন। আমি নিশ্চিত এই ক্লাসে যারা ক্লাস দেখতেছে আমার চাইতে অনেকেই সায়েন্স বা বায়োলজি সম্পর্কে বেশ ভালো জানে। অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে জৈব অ্যাসিড। কি পাবো? জৈব অ্যাসিড। কি পাবো? জৈব অ্যাসিড। ঠিক এই ব্যাপারটা একদম উল্টায় যদি আমরা দিই, এখানে দিই জৈব অ্যাসিডকে যদি আমরা বিজারণ করি, তাহলে কি পাওয়ার সম্ভাবনা থাকবে? অ্যালডিহাইড পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেম অ্যালডিহাইডকে যদি আমরা এখানে বিজারণ করি, তাহলে আমরা কি পাবো? দেখেন অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারণ করলে পাবো জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল। এটা ঠিক আছে কিনা বলেন? এই ফ্লোচার্ট ঠিক আছে কিনা বলেন? আমি শিওর না, কারণ আমি তো কেমিস্ট্রি টিচার না। দেখি আমি ভুল করলাম কিনা। বেসিক ফ্লোচার্ট, এটা হচ্ছে বেসিক ফ্লোচার্ট। এটা ঠিক আছে কিনা বলেন, কমেন্টে বলেন ঠিক আছে কিনা। তো দেখেন এই যে গ্লিসারালডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিড,
গ্লিসারালডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিড, আই মিন অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড বানানো সম্ভব কিনা বলেন? অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড বানানো সম্ভব কিনা বলেন? অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড বানানো সম্ভব? সম্ভব। আমরা এই ফ্লোচার্টের মাধ্যমে দেখলাম অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড বানানো সম্ভব। তার মানে গ্লিসারালডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিড বানানো সম্ভব। গ্লিসারালডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিড বানানো সম্ভব। গ্লিসারালডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিড বানানো সম্ভব। এখন কে এনজাইম হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তো কে এখানে কাজ করবে? তুই কটা বাজে দেখো তো? 38। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করতে হবে তাহলে। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ওকে ফাইন। আমরা যে জায়গায় ছিলাম সে মানে হচ্ছে যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। আমরা জানি এনজাইম যার উপর কাজ করে তাকেও মানে হচ্ছে আমরা বলি সাবস্ট্রেট। দেখেন এই যে NAD প্লাস PI, এটা ভেঙে এখানে কি হইতেছে? NADH প্লাস মানে NADH2 হইতেছে। অ্যাকচুয়ালি কি হইতেছে? NADH2। তো এই যে একটা পরীক্ষাটা প্রশ্ন আসবে যে NADP বা NADH2 অ্যাকচুয়ালি এগুলো কি? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মেইনলি কোএনজাইম। এগুলো হচ্ছে মেইনলি কি? কোএনজাইম। এটা কি মেইনলি? এটা মেইনলি কি? এটা হচ্ছে NADPH2 মেইনলি কি? এটা কোএনজাইম। এটা শিওর শর্ট, এটা পরীক্ষা আসবে, MCQ হিসেবে আসবে। এটা পরীক্ষা হিসেবে মানে NADP কি? NADP হচ্ছে একটা কোএনজাইম। NADP কি? NADP হচ্ছে একটা কোএনজাইম। এটা পরীক্ষা আসবে, আমি এখানে লিখে দিলাম। এটা MCQ হিসেবে পরীক্ষা আসবেই, আপনার বোর্ড পরীক্ষায় আসবে। NADP নিকোটিনামাইড এডেনিন ডাই মানে হচ্ছে মানে ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজিনেস ডিহাইড্রোজিনেস অনেক কিছু হাবিজাবি আছে আর কি, ঠিক আছে? আমরা সেই সালোক সংশ্লেষণের মধ্যে পড়ছি আর কি, ঠিক আছে? আমি কিন্তু এখানে পেঁচায় ফেলছি, আমি কিন্তু ঠিকটা বলি নাই, পেঁচায় ফেলছি। অ্যাকচুয়ালটা হচ্ছে আপনারা দেখে নেবেন সালোক সংশ্লেষণের অধ্যায় থেকে। দেখেন এই যে এখানে NADH2 হাইড্রোজেন যদি বের হয়ে যায়, দেখেন ডিহাইড্রোজিনেস, এক জায়গায় ধরেন ডিহাইড্রেশন ঘটতেছে, তার মানে সেখানে কি বের হয়ে যেতেছে? পানি বাইরে বের হয়ে যেতেছে। মানে এখান থেকে তো হাইড্রোজেনও বের হয়ে যেতেছে, তাই না? তাহলে ডিহাইড্রেশন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তাহলে ডিহাইড্রোজিনেজ, এজ মানে কি? এনজাইম। এই যে দেখেন এখানে NADP, এখানে কিন্তু এই যে হাইড্রোজেন, ডিহাইড্রোজিনেজ। এই ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কার উপর কাজ করতেছে? ফসফোগ্লিসারালডিহাইডের উপর কাজ করতেছে। তার কারণে এনজাইমের নামটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। এইভাবেই আমরা 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড পাইছি। কিন্তু এই যে এখানে একটা অজৈব ফসফেট রয়ে গেছিল, চিন্তা করেন গ্লিসারালডিহাইডে কার্বন কয়টা? গ্লিসারালডিহাইডে কার্বন 3টা, C3H6O3। এই যে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল। এখন এই যে এখানে আরেকটা ফসফেট যুক্ত হইতেছে, এটা হচ্ছে এটার এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 1 2 3, 3 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, ঠিক আছে? এই যে এখানে একটা অজৈব ফসফেট, এইটা গিয়ে হচ্ছে 1 নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হবে। তখন যে যৌগটা এখানে তৈরি হবে সেই যৌগটার নাম হবে 1 3, 2টা ফসফেট যেহেতু, বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন যেহেতু গ্লিসারালডিহাইড গ্লিসারিক অ্যাসিড, এই যে গ্লিসারাল অ্যালডিহাইড জৈব অ্যাসিড জারণ করে মানে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড জারণের মাধ্যমে পাওয়া যাইতেছে, আবার জৈব অ্যাসিড থেকে বিজারণের মাধ্যমে অ্যালডিহাইড পাওয়া যাইতেছে। তার মানে গ্লিসারালডিহাইড থেকে যেমন গ্লিসারিক অ্যাসিড বানানো সম্ভব, তেমনি গ্লিসারিক অ্যাসিডটা আবার গ্লিসারালডিহাইডেও পরিণত হয়ে যেতে পারে। তার মানে এটা একটা উপমুখী বিক্রিয়া। তাহলে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইভাবে আমরা 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে পাই কোন এনজাইমের সাহায্যে? ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজের মাধ্যমে, এই এনজাইমের মাধ্যমে। সবাই বুঝছেন এটা? আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর বিক্রিয়াতে চলে যাব। 6 নম্বর বিক্রিয়াটা আমি এইখান থেকেই বলে ফেলি। 6 নম্বর বিক্রিয়াটা আমি এখান থেকেই বলে ফেলি। এটা রিঅ্যাকশন নাম্বার 5 ছিল, এটা ছিল রিঅ্যাকশন নাম্বার 5। এটা হচ্ছে রিঅ্যাকশন নাম্বার 6। দেখেন 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে গ্লিসারিক অ্যাসিড ধরে নিলাম আমরা, এটা একটা গ্লিসারিক অ্যাসিড। এটার 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে একটা কি আছে? ফসফেট আছে। তাহলে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে এটা।
এখন এইখান থেকে আমাদের 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা আমাদের সরাই দিতে হবে। 1 নম্বর কার্বন থেকে আমাদের এই যে ফসফেটটা সরাই দিতে হবে। 1 নম্বর কার্বন থেকে আমাদের ফসফেটটা সরাই দিতে হবে। তাহলে দেখেন আগে ছিল কিন্তু এটিপি থেকে কিন্তু আমাদের এডিপি হইতো, ঠিক আছে, এডিপি হইতো প্লাস অজৈব ফসফেট হইতো, দেন অজৈব ফসফেট নিয়ে আমরা অ্যাড করতাম। কিন্তু এইখানে দেখেন এডিপি তারপর এটা এটিপি, এটা উল্টে গেছে কিন্তু। এর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আমরা ফসফেট এই যে 1 নম্বর কার্বনের যে ফসফেটটা ছিল এখানে, এটা আমরা বাদ দিয়ে দিব। তো ফসফেট বাদ দেওয়ার ব্যাপার যখন আসবে, ফসফেট বাদ দেওয়ার যখন ব্যাপার আসবে বা ফসফেট যোগ করার মানে ফসফেট বাদ দেওয়ার ব্যাপার যখন আসে অ্যাকচুয়ালি, তো এনজাইম কোনটা আসে ফসফেটের জন্য? এনজাইম কোনটা আসে বলেন তো? কাইনেজ। কোন এনজাইম আসে? কাইনেজ এনজাইম। তাহলে এই কারণে এখন এনজাইমের নাম এখানে কাইনেজ। এখন এই কাইনেজ এনজাইমটা এখানে কার উপর কাজ করতেছে বলেন তো? এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করতেছে। কার উপর কাজ করতেছে? ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করতেছে। তাহলে এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজের মাধ্যমে আমরা 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা বাদ দিয়ে দিব। 1 নম্বর কার্বন থেকে যদি ফসফেটটা বাদ হয়ে যায় তাহলে এখানে তার বীজ হবে না, কারণ 2টা ফসফেট নাই, শুধু 3 নম্বর কার্বনে আছে। তখন এই নতুন উৎপন্ন পদার্থের নাম হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। নাম কি হবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। যারা আগের পার্ট পড়ছেন তারা এটা ইউজুয়ালি বুঝছেন। সাদি আরেকটু, এই যে শেষ হয়ে গেছে আমাদের এই পার্টটা। এখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডকে আমরা দেখেন ধরে নিলাম আমরা এটা একটা গ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। এই 3 নম্বর কার্বনে কি আছে? 3 নম্বর কার্বনে হচ্ছে ফসফেটটা আছে। 3 নম্বর কার্বনে ফসফেটটা আছে। এখন এই 3 নম্বর কার্বনের ফসফেটটা আমরা কয় নম্বর কার্বনে আনবো? 3 নম্বর কার্বনের ফসফেটটা আমরা 2 নম্বর কার্বনে আনতে চাইতেছি, 2 নম্বর কার্বনে নিয়ে আসতে চাইতেছি ফসফেটটা। তাহলে এটা নিজের মধ্যে একটা মিউটেশন ঘটবে। নিজের মধ্যে কি হবে? একটা মিউটেশন ঘটবে। তাহলে মিউটেশন যদি নিজের মধ্যে ঘটে, মিউটেশনের জন্য যে এনজাইম দরকার তার নাম হচ্ছে মিউটেস। তার নাম কি? মিউটেস। এই মিউটেস এনজাইমটা কার উপর কাজ করতেছে বলেন তো? এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করতেছে। তাহলে এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লিসারোমিউটেস। এইভাবেই ফসফোগ্লিসারোমিউটেস এনজাইমের সাহায্যে 3 নম্বর কার্বনের যে ফসফেটটা আছে সেটা 2 নম্বর কার্বনে চলে আসবে গ্লিসারিক অ্যাসিডের। তাহলে এইভাবে আমরা 7 নম্বর বিক্রিয়ায় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আর 5 মিনিট। আচ্ছা, না অসুবিধা নেই, জাস্ট অনেকদিন পরে ক্লাস নিতে আসছি তো স্যার। আচ্ছা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা এইভাবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো। ঠিক আছে, এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন আমরা এই ফসফোগ্লিসারিক অ্যাসিড দেখেন, আপনারা যখন সমাণু পড়বেন তখন আপনারা এখানে কিটু ইনল সমাণু নামে একটা টার্ম পাবেন। যখন জৈব যৌগের সমানুতা পড়বেন, কিটু ইনল সমানুতা দেখা যায়, এরকম একটা টার্ম পাবেন। দেখেন আচ্ছা, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন এখানে মূলত একটা এনজাইম কাজ করবে যে এনজাইমের নাম হচ্ছে ইনলেজ এনজাইম। কি এনজাইম? ইনলেজ এনজাইম। এবং এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে। পানি বাইরে বের হয়ে যাবে। দেখেন আমি বলি, গ্লুকোজের সংকেত কি ছিল? C6H12O6। আচ্ছা, এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, C3। আমি যদি পাইরুভিক অ্যাসিডের সংকেত লিখি, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি? পাইরুভিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে CH3COOH। আচ্ছা, তাহলে সেম CH3COOH। তাহলে এখানে কার্বন কয়টা আছে দেখেন তো, যোগ করেন। কার্বন কয়টা আছে? 3টা। আচ্ছা, 1 2 3 4 5 6 কার্বন কিন্তু 6টা আছে। ফাইন। মানে অ্যাকচুয়ালি গ্লুকোজ থেকে যে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইতেছি, এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড যে পাইতেছি, কার্বন 6টা আছে। হাইড্রোজেন কয়টা আছে দেখেন? 3টা। 3টার একটা 4টা। 4টা আর 3টা কয়টা? 4টা আর 3টা 7টা। 7টা আর একটা কয়টা? 7টার একটা কয়টা? দেখেন বোঝার চেষ্টা করেন। কার্বন কয়টা আছে এখানে? কার্বন কয়টা আছে? 3টা। 3টার একটা 4টা, 4টা 3টা 7টা, 7টার একটা 8টা। H8। ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন কয়টা আছে দেখেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অক্সিজেন 6টা আছে। ঠিক আছে। তাহলে এখন এই যে এখনো গ্লুকোজ থেকে যে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইলাম, পাইরুভিক অ্যাসিড 2টা অণু যোগ করার পরে এখানে দেখেন তো শর্ট কত? বিয়োগ দেন। 6 6। ঠিক আছে, অসুবিধা নাই। 12 আর 8। হাইড্রোজেন কয়টা কমে গেছে? 4টা কমে গেছে। আচ্ছা, অক্সিজেন এই যে 3টা 6টা ঠিকঠাক ছিল। এই যে H4, অ্যাকচুয়ালি এখানে যখন পানি বের হয়, এই যে এখানে 2টা হাইড্রোজেন
এই দিক থেকে একবার বের হয়, আর দুইটা হাইড্রোজেন এই যে ডাইহাইড্রোক্সিজেন যখন করতেছিল এই দিক থেকে আরেকবার বের হয়, তখন 2 2 4 4টা হাইড্রোজেন অ্যাকচুয়ালি এভাবে এখন এখানে কমে যায়। ব্যাপারটা বুঝছেন? তো এই পানি বের করার জন্য সহ এবং এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডকে অ্যাকচুয়ালি পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করার জন্য, ফসফো ইনল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করার জন্য ইনল 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 ফসফো ইনল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করার জন্য ইনল ইনলেস কোন এনজাইমের দরকার হয়? ইনলেস এনজাইমের দরকার হয়। এখন পাইরুভিক অ্যাসিডের সাথে কি লাগানো আছে? ফসফো। এখন আমরা তো শুধু পাইরুভিক অ্যাসিড চাই। কি চাই? শুধু পাইরুভিক অ্যাসিড চাই। সাথে কি ফসফো চাই? ফসফেট চাই না? ফসফেট চাই না। ফসফেট যদি না চাই তাহলে ফসফেট বের করার জন্য আমাদের কোন এনজাইম লাগবে? কাইনেজ এনজাইম লাগবে। কোন এনজাইম লাগবে? কাইনেজ এনজাইম লাগবে। এই কাইনেজ এনজাইমটা এখানে কার উপর কাজ করতেছে? এই যে পাইরুভিক অ্যাসিডের উপর কাজ করতেছে। তাহলে এনজাইমের নামটা কি হবে? পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে এইভাবেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের উপর কে কাজ করবে? পাইরুভিক অ্যাসিড কাইনেজ কাজ করবে এবং সরাসরি আমরা কি পেয়ে যাব? পাইরুভিক অ্যাসিড পেয়ে যাব। দ্যাটস ইট। এই ছিল আমাদের আজকের গ্লাইকোলাইসিস। এবং পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? 3টা থাকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। কোথায় আসছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। আমাদের আজকের গ্লাইকোলাইসিস শেষ, আগামীর গ্লাইকোলাইসিসও শেষ। এবং এই গ্লাইকোলাইসিস আমরা হচ্ছে সমস্ত কিছুর জন্য পড়াই দিলাম। এখন আমাকে বলেন, আমি তো বললাম যে হচ্ছে আপনি যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে যাবেন বা ইউনিভার্সিটিতে যাবেন তখন মেটাবলিজম নামে একটা চ্যাপ্টার পাবেন আপনি, সেখানে গ্লাইকোলাইসিস আপনাকে আবার পড়ানো হবে। এবং আমি আপনাকে এমনভাবেই পড়াই দিছি যেটা আপনার মানে ইউনিভার্সিটি লাইফ, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কখনোই কোনো কিছুতে আপনি আটকাবেন না। দ্যাটস ফর শিওর। ক্লাস সম্পর্কে কোনো পরামর্শ, অনুযোগ, অভিযোগ থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। 1 থেকে 2 মিনিট আমি আপনাদের সাথে আছি হচ্ছে মতামত হচ্ছে মত বিনিময়ের জন্য। জিমি ভাই চলে আসেন। না জিমি ভাই চলে আসেন। আচ্ছা দ্যাটস ইট। ক্লাস কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে আছি। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো অন্য একটা ক্লাসে।